আপনি এই ভিডিওতে প্রবেশ করেছেন, তার মানে আপনি শরণার্থী আপডেট বা লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, তুরস্ক থেকে গ্রিস, মরক্কো, আলজেরিয়া, মরতানিয়া এই দেশগুলো থেকে স্পেনে যাওয়ার সর্বশেষ আপডেটটি জানতে চান। আপনাকে যা করতে হবে, ভিডিওটি শেয়ার করে অন্যজনকেও জানাতে হবে এবং আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। দুই প্ল্যাটফর্মে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদেরকে সাপোর্ট করতে হবে এবং ভিডিওতে লাইক করলেই আমাদের ভিডিও নোটিফিকেশন আপনি প্রতি মুহূর্তেই দেখতে পারবেন। আপনাকে আমরা প্রশ্ন করছি, আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে দেবেন। নিজে ভালো থাকবেন, পরিবারের বাকি সদস্যদেরকে ভালো রাখবেন, এই স্বপ্ন, আশা, উদ্দেশ্য নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে। উল্লেখযোগ্য লিবিয়া এবং তিউনিসিয়া থেকে ইতালিতে প্রবেশ করার জন্য, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। কিন্তু বর্তমান সময় এই লিবিয়া থেকে, লিবিয়ার মারপিট, ঝামেলা, অত্যাচার, নির্যাতন, মুক্তিপণ শেষ করে আপনি ইতালিতে গিয়ে ইতালিতে থাকতে পারবেন কিনা এটি নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন কেন উঠেছে? কারণ বর্তমান ইতালির কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার বাংলাদেশিদেরকে ইতালিতে রাখতে চান না, আর যে কারণে সাবেক স্বৈরাচারী সরকারের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে নিরাপদ একটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন। যদিও তার এই নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্তির ব্যাপারটি ইতালির বিভিন্ন আদালত সামনে তুলে এনেছেন, কারণ ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী একটি দেশকে নিরাপদ ঘোষণা করতে হবে সকল ইউরোপের দেশ মানে ইউরোপীয় সংস্থা থেকে, তবে এটি কার্যকর হবে। যদিও পাশাপাশি আইন রয়েছে, প্রতিটি দেশই এটি করতে পারে। এখানে বিচারকদের বাধার মুখে প্রথম দুটি অভিযান ব্যর্থ হয়েছে। যে অভিযানগুলোতে একটিতে 10 জন বাংলাদেশিকে বর্তমান সরকার আলবেনিয়াতে পাঠিয়েছিল, অন্যটিতে 5 জনকে। সবাই বর্তমানে ইতালিতে রয়েছে। নিঃসন্দেহে এই বিচারকদের জন্য আমাদের পক্ষ থেকে স্যালুট এবং আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। নতুন করে এনজিও সংস্থাগুলো বাংলাদেশিদের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশিদের জন্য এনজিও সংস্থাগুলো আশীর্বাদ কিভাবে হচ্ছে আর এটি কিভাবে কাজ করছে তা জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমে এনজিও সংস্থার প্রচারিত একটি স্লাইড শো দেখে নেই। এখানে একটি পিকচার দেখতে পাচ্ছেন যার সাথে আপনি অলরেডি পরিচিত। এটি হচ্ছে ইতালির যে নৌবাহিনীর জাহাজ লিব্রা। এই লিব্রাতে করেই বাংলাদেশিদেরকে আলবেনিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দ্বিতীয় পিকচার, যেখানে 5 জন বাংলাদেশিকে দেখা যাচ্ছে যাদেরকে দ্বিতীয়বার ইতালি থেকে আলবেনিয়াতে পাঠানো হয়েছিল। আদালতের রায়ের পর তাদেরকে আবারও নিয়ে আসা হয়েছে ইতালিতে। এটা হচ্ছে ভেতরের একটি দৃশ্য যেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এখানে লিব্রার ভেতরে অভিবাসীরা হাত তুলে দেখাচ্ছে যে আমরা আছি, যিনি পিকচারটা কাভার করছিলেন। এখানে ইতালীয় একজন নৌবাহিনী। এখানে ইতালীয় নৌবাহিনী কোনো ফ্যাক্ট না। এনজিও সংস্থাগুলো বা স্বাস্থ্য সেফটির ব্যাপারটা নিয়ে কী জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে তা উল্লেখ করছি এই ভিডিওর মাধ্যমে। এনজিও সংস্থাগুলো যেটি শেওয়াজ, SOS মেডিটেরনিয়ান সহ বেশ কিছু সংস্থা কাজ করে ভূমধ্যসাগরে, যা আপনারা জানেন যারা এই সংক্রান্ত খবরগুলো রাখেন। এনজিও সংস্থাগুলোর প্রশ্ন তুলেছেন লিবিয়া, তিউনিসিয়া এই দেশগুলোতে অভিবাসীদের বিরুদ্ধে নির্যাতন, দীর্ঘদিন থেকে আটকে রাখা, যেটি মানসিক পরিস্থিতি, খাওয়ার সংকট, মুক্তিপণের মতো ভয়, আবার যৌন নির্যাতন সহ নানান ঘটনা ঘটে থাকে। আর এই সকল ঘটনা ফেস করার পর আবার ভূমধ্যসাগরে দীর্ঘদিন নৌকায় থাকা, নৌকা বিপদে পড়া, চোখের সামনে অভিবাসীর মৃত্যু দেখা, সেখান থেকে উদ্ধার হয়ে আবার তাদেরকে ইতালিতে নিয়ে আসা, এই পরিস্থিতিতে একজন মানুষ মানসিকভাবে সুস্থ থাকেন না, নানা ধরনের অসুস্থতায় ভোগেন। এনজিও সংস্থাগুলোর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ভূমধ্যসাগরে, এজিয়ান সাগরে, আটলান্টিক সাগরে কাজ করার পর অভিবাসীদের যে স্বাস্থ্য রিপোর্ট এবং সেটির সাথে মিল রেখে প্রতিবেদন প্রকাশ করা। এখানে এনজিও সংস্থাগুলো প্রশ্ন তুলেছে ইতালি কর্তৃপক্ষ লিব্রাতে রেখে যে স্ক্যানিং সিস্টেমটি চালু করেছে সেটি কিভাবে সম্ভব, বা এখানে সুস্থ মানুষ তারা কিভাবে খুঁজে পায়, এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্যকর্মীরা কাজ করছে বা ইতালি সরকারকে সহযোগিতা করছে, তারা স্পষ্টই মানবাধিকারের লঙ্ঘন করছে
ইতালি সরকার যে করছে তার অংশীদার হচ্ছে, যদিও স্বাস্থ্যকর্মীরা তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে, তারা সহযোগিতা করছে না। তাহলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে ইতালি কর্তৃপক্ষ এটি কিভাবে করছে, অভিবাসীদেরকে কিভাবে আলবেনিয়াতে নিয়ে যাচ্ছে? যেহেতু আলবেনিয়ার সাথে যে চুক্তি, এই চুক্তির অনুযায়ী একজন অভিবাসীকে সুস্থ স্বাভাবিক হতে হবে এবং যেটি প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রথম যে 12 জন বাংলাদেশি, দুঃখিত 10 জন বাংলাদেশি, 6 জন মিশরীয়, 16 জনকে পাঠানো হয়েছিল। প্রথম 2 জন অসুস্থ, 2 জন অপ্রাপ্তবয়স্ক, যেটি আলবেনিয়াতে শনাক্ত হওয়ার পর বাকিদেরকে আদালতের নির্দেশনায় ফিরিয়ে আনা হয়। দ্বিতীয় অভিযানও একইভাবে একজন অসুস্থ ছিলেন, বাকিদেরকে আদালতের নির্দেশনা অনুযায়ী ইতালিতে ফিরিয়ে আনা হয়। তাহলে তারা তখন এই স্ক্যানিংটা কিভাবে সম্পন্ন করেছিলেন, যেটি এনজিও সংস্থাগুলোর প্রশ্ন, এবং জাতিসংঘ, IOM, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংস্থার একই প্রশ্ন ছিল। এই পরিস্থিতিতে ইতালির বর্তমান যে চুক্তি রয়েছে আলবেনিয়ার সাথে, সেই চুক্তি 2 বার ব্যর্থ হয়েছে আদালতের রায়ে। তৃতীয়বার ব্যর্থতার পথে স্বাস্থ্য সেফটি বা স্বাস্থ্য সুরক্ষা নিয়ে, যে জন্যে আপনি একজন বাংলাদেশি এই ভিডিওতে যুক্ত হয়েছেন। এনজিও সংস্থাগুলোর জন্য আপনি ধন্যবাদ লিখবেন। আপনি কেন ধন্যবাদ লিখবেন? কারণ চলতি বছরে এখন পর্যন্ত অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ 1 নম্বরে রয়েছে। এবার বুঝতে পারছেন আপনি যে বাংলাদেশকে কেন জর্জিয়া মেলোনির সরকার প্রথম স্থানে রেখেছে, আবার নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে কেন 2টি অভিযানে বাংলাদেশ এবং মিশরের অভিবাসীদেরকে পাঠিয়েছে। কারণ একইভাবে মিশরের স্বৈরাচারী সরকারের সাথেও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দ্বিপাক্ষিক বা কূটনীতিক আলোচনার মাধ্যমে মিশরকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে, যেমনটি করেছিল বাংলাদেশের সাথে। আর সেটি কার্যকর করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং এই শরণার্থী অবৈধভাবে প্রবেশে 2টি দেশকে বেছে নিয়েছেন আর তাদেরকে নিয়ে কাজ চালিয়ে যেতে চান প্রথম অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। যদিও অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান বা আফ্রিকার বিভিন্ন অঞ্চলের অভিবাসী এবং মিশর, তিউনিসিয়ার অভিবাসীও রয়েছে, যদিও এখন পর্যন্ত 2টি অভিযানে বাংলাদেশ এবং মিশরের অভিবাসীকে বেছে নিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী এবং তার নীতি নির্ধারকরা। আপনি এই জন্য এই এনজিও সংস্থাগুলোর জন্য ধন্যবাদ লিখবেন, কারণ তাদের এই বাধার মুখে আবারও আলবেনিয়া চুক্তি ব্যর্থ হওয়ার পথে বা ব্যর্থ হবে বলে অনেকেই মনে করছে, যদিও বর্তমান প্রধানমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই চুক্তি বাস্তবায়ন করা এবং এটিকে সফলতার মুখ দেখানো। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে গতকালও 2টি নৌকা থেকে 283 জনের শরণার্থীর রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশের তথ্য প্রকাশ করেছে স্পেনিশ সরকারের মুখপাত্র সালভান্তো মার্তিনো। যদিও এখানে বাংলাদেশিদের জন্য আসার কিছু দেখছি না আমরা, কারণ বাংলাদেশিদের এই পথ ব্যবহার করে স্পেন যাওয়ার খুব একটা রেকর্ড নেই। তবে সাম্প্রতিক সময় আমরা বেশ কিছু তথ্য থেকে দেখতে পেয়েছি বা জানতে পেরেছি যে বাংলাদেশিরা মরক্কো থেকে স্পেনে যাওয়ার চেষ্টা করছে। আপনারা গত বছরের রিপোর্ট, চলতি বছরের রিপোর্টগুলো দেখলে অবশ্য এই সিদ্ধান্ত থেকে সরে আসবেন। আপনাদেরকে যারা স্বপ্ন দেখাচ্ছে যে মরক্কো থেকে স্পেনের বর্ডার রয়েছে, নৌকা করে যেতে হবে না বা নৌকায় করে গেলেও কয়েক ঘন্টার মধ্যে আপনারা ঢুকে যেতে পারবেন, এই স্বপ্ন বা এটি অনেক দূর, যেটি লিবিয়া বা তিউনিসিয়া থেকে আমরা মনে করি অনেক সহজ। কারণ মরক্কোতে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই এবং মরক্কোর নৌবাহিনী নিয়োজিত রয়েছে টানটানে, যেটি উপত্যকা মরক্কো এবং স্পেনের বর্ডারের সিউতা, যেটি মরক্কো এবং স্পেনের বর্ডারের যে 2টি অঞ্চল টানটান এবং সিউতা, মূলত এই 2টি অঞ্চলে অভিবাসী প্রবেশ করার চেষ্টা করে মরক্কো থেকে। চলতি বছরও প্রায় 50,000 অভিবাসীকে আটক করেছে মরক্কো কর্তৃপক্ষ। উল্লেখযোগ্য রিপোর্ট হচ্ছে সর্বশেষ মরক্কো রাজকীয় নৌবাহিনীর তথ্য মতে একটি নৌকা থেকে 51 জন বাংলাদেশিকে আটক করেছে। তাহলে বুঝতে পারছেন যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি মরক্কোতে যাচ্ছে এবং অবস্থান করছে গেম দেওয়ার জন্য। আর এই গেমের সফলতার গল্প এখনও খুব একটা ক্লিয়ার না, তবে 2-1 জন যে প্রবেশ করেনি তাও না। মরক্কো, স্পেন বা আফ্রিকার বাকি অঞ্চল থেকে স্পেনে যাওয়ার কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন।